নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি লায়লা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারি খাতায় মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি ৩১। তারপর আজ আরও একজন মারা গেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। পুরো এলাকায় ছিল কড়া নজরদারি। যুদ্ধবিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন বেশিরভাগ আহত ও দগ্ধরা। তাদের বিষয়ে তথ্য জানতে গিয়ে হাসপাতালটিতে গণমাধ্যম কর্মীদের ভিড় লেগেই থাকে। নিরাপত্তা জোরদার থাকায় হাসপাতাল এলাকায় প্রবেশ নিয়ন্ত্রিত। হাসপাতাল এলাকায় কড়া নজরদারি, প্রবেশাধিকার সীমিত। শুধু চিকিৎসক, কর্মরত স্টাফ ও যাচাইয়ের পর স্বজনরাই যেতে পারছেন ভেতরে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত। দুপুরে বার্ন ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে জানানো হয়, চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ১৩ জনের অবস্থা সিভিয়ার, ৮ জন ক্রিটিক্যাল, ৩৭ জনই শিশু। এই হাসপাতালে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম, ১২ ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছেন বিদেশি বিশেষজ্ঞরাও। রোগী দেখা ছাড়াও দিচ্ছেন ইনফেকশন কন্ট্রোল, পেইন ম্যানেজমেন্ট ও ইউনিট পরিচালনার পরামর্শ। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। একাধিক শয্যায় দগ্ধ শিশু ও বড়দের জীবন বাঁচাতে মরিয়া চিকিৎসক দল। প্রতিদিনই চলছে সময়ের বিপরীতে এক কঠিন লড়াই। উদ্বেগে উৎকণ্ঠায় স্বজনদের পাশাপাশি যেন অপেক্ষায় আছে পুরো দেশ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। সকালটা ছিল প্রতিদিনের মতোই। মা টিফিন বানিয়েছেন, বাবা ব্যাগে গুছিয়ে দিয়েছেন। কিন্তু কে জানতো বিদ্যালয় থেকে আর ফেরা হবে না সেই কোমল কাঁধগুলোর। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের ঘিরে আজও শোকের মাতম। সদ্য ফুটন্ত কোমলমতি ছোট ফুলেরা চাঞ্চল্য সময় কাটাতো বিদ্যালয়ের মাঠে। কখনো হয়তো ক্লাসের ব্রেকে খেলতো দোলনায়। আজ সবই গল্প আর ধ্বংসস্তূপ। সেদিনের আকাশ থেকে আছড়ে পড়া বিমান প্রাণ কেড়ে নিয়েছে বাবা মায়ের একরাশ স্বপ্ন। ছোট্ট কাঁধে বাড়ি ফিরতে চাওয়া ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে। ওই ভবনটা ছিল বাচ্চাদের, বাচ্চারা ওইখানে ওই ভবনের সামনে দোলনায় খেলতো, স্লিপারে খেলতো, মাঠে খেলতো। সবসময় বাচ্চাদের কোলাহলপূর্ণ ছিল এই জায়গাটা। স্যার ওদেরকে আগের দিনও কথা বলছি, ওরা একদম বিল্ডিংটার বাইরে খেলে, দোলনায় খেলে, ওখানে হাঁটে, ওদেরকে প্রত্যেকদিন দেখতাম। ক্রমাগত আগুনের লেলিহান শিখা আর নিথর দেহের দীর্ঘ সারি, দগ্ধ ছোট্ট ফুলগুলো নিয়ে ছোটাছুটি, আর স্বজনদের নির্মম হাজারি। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোনের প্রাঙ্গণে এখনও ভিড় করছে মানুষ। কোথাও দেখা যায় মেরামতের দৃশ্য। সকাল থেকে ভেতরে প্রবেশাধিকার মেলেনি কারো। তবে ছোট্ট ছিদ্রে চোখ দেখছে দেয়ালে পোড়া ক্ষত। সন্তানদের ঘিরে কত স্বপ্ন ছিল বাবা মায়ের, মুহূর্তেই সবটুকু শেষ। আচ্ছা, অধিক জনসংখ্যার বসবাস যে নগরীতে, তার আকাশেই কেন উড়ে যুদ্ধবিমান? একটা প্লেন যখন উঠে তখন অনেকবার চেক হয় প্লেনটা। আর এটা যুদ্ধ বিমান ছিল, একটা ট্রেনিং বিমান ছিল। এটা একটা টিমিয়াস ইঞ্জিনিয়ার, যেটা প্লেনটা উঠার আগে অনেকবার চেক হয়।
তাহলে কেন এতবার চেক হওয়ার পরে এটা উঠার সাথে সাথেই কেন প্লেনটা ক্র্যাশ করলো? তারা কিভাবে ধৈর্য ধারণ করবে? আল্লাহ পাকের কাছে এটি প্রে করি যে তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিক। বিমান বিধ্বস্তের পরে গতকাল বিক্ষুব্ধ হয়েছিল মাইলস্টোন প্রাঙ্গণ। আর আজ জানা যায় 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনায় অধ্যক্ষকে প্রধান করে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। আমাদের ছুটি কিন্তু ওই দিন একটাই হয়েছিল। একটা ছুটি হওয়ার পর বিমানটা ক্র্যাশ করছে মেবি একটা 12তে ক্র্যাশ করেছে। তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য, কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে। তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। তদন্ত হবে, রাষ্ট্রের ব্যবস্থাপনা আর কাঠামো নিয়ে প্রশ্ন হয়তো উঠবে। একদিন হয়তো মাইলস্টোনে ফুলগুলো অকালেই ঝরেছে তা ভুলে যাবে অনেকেই। তবে বাবা মায়ের ক্ষত কি আদৌ মুছবে কখনো? জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডি সরকারের ব্যর্থতা আর সমন্বয়হীনতার বড় দৃষ্টান্ত হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বিমান দুর্ঘটনায় হতাহতের পরিবার বলছে, নাগরিক জীবনের নিরাপত্তা নিয়ে নীতি নির্ধারকরা কতটা উদাসীন সেটি সামনে এসেছে। পরিবারগুলোর কাছে এই ক্ষতি অমোচনীয়, অপূরণীয়। সাইদ আরমান বিশ্লেষণ করেছেন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা। দুর্বহ খবর, হৃদয় বিদারক ছবি আর রক্তহীন করা ফুটেজ। একসঙ্গে এতগুলো শিশু, শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ আগে কখনো দেখেনি। ছিন্ন মুকুলের শোকে কাঁদছে বাংলাদেশ। এই ক্ষত অমোচনীয়, অপূরণীয়। কিন্তু হৃদয় বিদারক, নির্মম এই আঘাত সহ্য করা কঠিন। তাই হয়তো জনমনে প্রশ্ন, এই প্রাণহানি কি এড়ানো যেত না? হয়তো যেত যদি যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য কোনো স্বতন্ত্র রানওয়ে থাকতো, যার অবস্থান হতো লোকালয় থেকে অনেকটা দূরে। আমাকে একটা আন্টি বলতেছে যে তুই বলছস আমার বাচ্চাকে তুই ফিরাই দিবি, তুই এখন আমার বাচ্চারে কেন না দিতেছস না? এইসব আমাদেরকে আন্টিরা বলতেছে। আন্টিদেরকে আমরা সামলাইতে শেষ কি? সরকারকে জবাব দিতেই হবে যে আরো লাশ কোথায় গিয়েছে। আর আমরা কখনো চাই না যে কোনো মায়ের বুক খালি হোক। হতাহতদের পরিবারগুলোর শোকের মাতন, বিলাপ হয়তো শেষ হবে না কোনোদিন। এমন মাতন আর বিলাপ নিয়ে হয়তো তারা বলছেন, যুদ্ধ বিমান উড্ডয়ন আর ল্যান্ডিং তো হওয়ার কথা নির্জন, কম বসতিপূর্ণ এলাকায়। উল্টো কেন বাংলাদেশে? বিমানটা এত কাছ দিয়ে যাইতো আর এত শব্দ হতো, মনে করতাম যে একটা ভাবি আমরা কথা বলতেছি কিন্তু কথা বলা যাইতো না। একটু পরপর বিমান যেত, একটু পরপর এই যে এই রোডেই তো বিমানটা যেত স্কুলের এখান দিয়ে। এটা অনেক ভয় লাগতো যে আল্লাহ, মনে হচ্ছিল যে গায়ে পড়ে যাবে। কিন্তু অনেক দিন ধরে এটা আমি কল্পনা করতাম যে আল্লাহ, এই যে আমাদের গায়ে পড়ে যাবে নাকি, এত কাছে আসতো মানে বিমান দেখার জন্য। আর ঠিক সেই ঘটনাটাই ঘটলো। একটা মা জানে, একটা ভাই জানে, একটা বোন জানে যে একটা সন্তান হারানো কত কষ্ট। আমার বোন আজকে পাগল, আমার বোন জানে আজকে পাগল, বোনগুলি পাগল। কেন? কি অপরাধ? সবাই বলছেন দুর্ঘটনা হতেই পারে, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডি যে সরকারের ব্যর্থতা আর সমন্বয়হীনতার দৃষ্টান্ত, সেটি মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কোনো সরকারই তো সশস্ত্র বাহিনীর জন্য অর্থ দিতে কৃপণতা করেননি। তাহলে এত পুরনো বিমান কেন এখনো তাদের বহরে? ইমন ড্রাইভার ইমন সাউন্ড বার আইছে কইবার মতো না। পরে 2 হ্যান্ডে বললি খাওয়ার হ্যান্ডে আনা আইতে মাত্র 2 সেকেন্ড লাগছে বা 1.5 সেকেন্ড লাগছে। এই সময়ের মধ্যে এখানে বুঝাচ্ছে। কিন্তু ওরা যা বলছে তা অতি নগণ্য। এত কম ভুলেও হবে না, কমপক্ষে 150 জনের উপরে হবে। সত্যেন্দ্রনাথ দত্তের ছিন্নমুকুল কবিতার লাইন, ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। তবে তাদের এই শূন্যতায় বদলাবে কি বাংলাদেশ? সতর্ক হবে রাষ্ট্র, সরকার। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছিল নাজিয়া ও তার ছোট ভাই নাফি। দগ্ধ অবস্থায় অবর্ণনীয় কষ্টে ভুগে আগেই মারা গেছে বোন নাজিয়া। এবার না ফেরার দেশে চলে গেল ভাইও। একসঙ্গে 2 সন্তান হারিয়ে বুক খালি হয়ে গেল বাবা মায়ের। 2 সন্তান নাজিয়া ও নাফির ভালো পড়াশোনার জন্যই ঢাকায় এসেছিলেন ভোলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আশরাফুল ইসলাম।
ছেলে মেয়েকে ভর্তি করিয়েছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। থাকতেন কামারপাড়া এলাকায়। 13 বছরের নাজিয়া তাবাসসুম পড়ত স্কুলটির 3য় শ্রেণীতে, আর 9 বছরের আরিয়ান আশরাফ নাফি 1ম শ্রেণীতে। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছিল নাজিয়া ও নাফি। পরে মঙ্গলবার ভোর 3টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজিয়া। তার শরীরের 90% পুড়ে গিয়েছিল। শরীরে 95% পুড়ে যাওয়া নিয়ে বোনের পর আইসিইউতে চিকিৎসাধীন নাফি মঙ্গলবার রাত 12:15টায় বাবা মায়ের বুক খালি করে না ফেরার দেশে চলে যায়। একটি সুন্দর পরিবারের হঠাৎ ঝড়ের মতো নেমে আসা এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। 2 শিশু সন্তান হারিয়ে এক মুহূর্তেই যেন থেমে গেছে বাবা মায়ের হাজারো স্বপ্ন ও সংসারের সমস্ত চলার গতি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি পালিত হয়েছে দুপুরে। শহরের বাসস্ট্যান্ড এলাকায় হয় পথসভা। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। দেশ গড়ার পদযাত্রায় 3 দিন পর আজ চাঁদপুরে পথসভা ও শোক র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে শহরের বাস স্ট্যান্ডে পথসভা হয়। কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগের মতোই, আইন শৃঙ্খলা ব্যবস্থাও আগের মতো। একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় এসেছেন। আমাদের একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর কোন আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যদি আওয়ামী লীগ প্রশ্ন আছে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। এর আগে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। চাঁদপুরের পর পদযাত্রা যায় কুমিল্লার উদ্দেশ্যে। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন ও শাহরাস্তির দোয়াভাঙায় পথসভা করেন তারা। সিরাজুমণি শুভ, নাগরিক। বিভিন্ন প্রতিযোগিতায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না, একক সিদ্ধান্তেও এটি সম্ভব নয়, এজন্যই দেরি হয়েছে। গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না জানিয়ে সিআর আবরার আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে। হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হবে। জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব জানান। এছাড়াও গোপালগঞ্জে কিংবা সচিবালয়ে হামলার চেষ্টার পেছনে নির্বাচন বানচালের চক্রান্ত বলেও সন্দেহ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। সেই সংলাপে বিএনপিও অংশ নেয়।
বৈঠকে কি সিদ্ধান্ত হলো তা জানতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নতুন করে ফ্যাসিস্টদের উত্থানের একটা শঙ্কায় মতবিনিময় করা হয়। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির মধ্যে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সচিবালয়ে এবং গোপালগঞ্জের হামলার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার সেই ঘটনা, আপনার গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। বিমান দুর্ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা সরকারের সমালোচনা করে বলেন, অভিজ্ঞতার অভাবে এমনটা হতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল, এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার। রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে সরকার ছিল অতীতে, যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। এটা আমি মনে করি যে এটা হয়তো তাদের অভিজ্ঞতা অভাবের কারণে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে সে কথাও স্মরণ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আপনার আমরা মনে করি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জাপান ও ফিলিপাইনের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে $550 বিলিয়ন, দেবে 15% পাল্টা শুল্ক, এমনটাই দাবি ট্রাম্পের। চুক্তি অনুযায়ী জাপান খুলে দিচ্ছে নিজের বাজার যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও কৃষি পণ্যের জন্য। এর আগে জাপান সরকারকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প 25% শুল্কের হুমকি দিয়েছিলেন। অন্যদিকে ফিলিপাইনের সঙ্গে চুক্তিতে মার্কিন পণ্যে কোনো শুল্ক না রাখলেও ফিলিপাইনের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র রাখবে 19% শুল্ক। টানা 2 জয়ে 1 ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। পাকিস্তানের মাটিতে কদিন আগে টি-20 সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিল লিটন দাসের দল। টানা জয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পাচ্ছে টাইগাররা। জয়ের নায়ক মুস্তাফিজ 17 ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা 10-এ। হোয়াইট ওয়াশ করতে পারলে বাংলাদেশ উঠে যাবে 9ম স্থানে। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।